প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। আরো বাড়ল বার্ধক্য ভাতা, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা। এবার কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে? মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটে ফুটপাতে দুধ গরম করা সেই মহিলা মমতাজ চক্করে যাননি প্রাক্তনকে খোঁচা বর্তমানের। জনগণনায় জাতি পরিচয় সংক্রান্ত প্রশ্নমালা বিভ্রান্তিকর, যথাযথ রিপোর্ট উঠে আসবে না, বদলছে মোদীকে চিঠি রাহুল খড়গের। চিনির পর পেঁয়াজ কিনতে চোখে জল, সমস্যার সমাধানে কেন্দা এক্সপ্রেস চালু করছে মোদী সরকার। দালাল চক্রের মাধ্যমে রক্ত পাচার, পাঁশকুড়ায় দুর্নীতি দমন শাখার জালে 3 ল্যাব টেকনিশিয়ান। পর্দায় নগ্ন, টক্সিক হয়ে জুটেছে অ্যানিমাল তকমা। কিয়ারা অন্তঃসত্ত্বা জেনে সেই যশই কেন কেঁদে ফেলেন? বাপের বাড়ি যেতে স্বামীর অনুমতি প্রয়োজন নেই, নির্দেশ কর্ণাটক হাইকোর্টের। নবাবের জেলাতেও টুলুর 200 কোটি সাম্রাজ্যের জাল ছড়িয়ে বড় সূত্রে খোঁজে পুলিশ। কমিউনিস্টরা দুর্গাপুজো শব্দটাই বাদ দিয়েছিল, বামেদের শারদোৎসবের তীব্র বিরোধিতা দিলীপের। সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের অস্তিত্বকে মুছে ফেলছেন না তো বুঝবেন কিভাবে? স্ত্রী কন্যা সহ আত্মঘাতী অন্ধ্রের ইঞ্জিনিয়ার, ধর্মান্তরের ভয় অভিযুক্ত শুটিং কোচ সাদিক খান। সর্দি কাশির চেনা ওষুধে কেন্দ্রে না, 4 বছরের কম বয়সীদের করা নির্দেশ। ভারতীয় হয়ে পরাধীন মালদহে 24 পরিবার, কাঁটা তারের ওপারে 2 দশক বাস। জামিন দিয়ে শুরু করলাম এবার বিধানসভায়, কলধান বলছেন খেলা সবে শুরু। 20 জন এনসিপিআই সংসদের বিরুদ্ধে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। ফের বাড়ছে রাজ্যে সামাজিক প্রকল্পের ভাতার অনুদান। প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য, বিধবাদের ভাতা ও বিশেষভাবে সক্ষমদের জন্য ভাতা আরো বৃদ্ধি করল রাজ্য সরকার। 500 টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে মাসে 2000 টাকা করে ভাতা পাবেন যোগ্যরা। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই ভাতা 1000 থেকে 1500 টাকা করেছিল। আগস্ট থেকেই তা পাওয়ার কথা, এবার আরো 500 টাকা বাড়ানো হলো। সোমবার এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি প্রতিশ্রুতি ছিল ভাতাগুলি বৃদ্ধি করা হবে। নতুন সরকার আসার পর বার্ধক্য, বিধবা, বিশেষভাবে সক্ষমদের জন্য ভাতা 1000 থেকে 1500 টাকা করা হয়। তারপরই আরো 500 টাকা বৃদ্ধি ঘোষণা করা হলো। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী, সেখানে তিনি ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান। তবে এখনই 2000 টাকা করে ভাতা মিলছে না। আগামী দিনে সব তথ্য যাচাই করে যোগ্য উপভোক্তারাই এই নতুন ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি 3টি ভাতার ক্ষেত্রে তৃণমূল সরকারের আমলে করা আবেদনপত্র সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। ফলে যারা পূর্বে এই সুবিধার জন্য আবেদন জানিয়ে রেখেছিলেন, তাদেরও এখন নতুন করে তা জমা দিতে হবে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, নতুন আবেদনগুলি খতিয়ে দেখার পর আবেদনকারী যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই সব দিক খতিয়ে দেখে এই আরো 500 টাকা বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির প্রতিশ্রুতি ছিল ভাতাগুলি বৃদ্ধি করা হবে। নতুন সরকার আসার পর বার্ধক্য, বিধবা, বিশেষভাবে সক্ষমদের জন্য ভাতা 1000 থেকে 1500 টাকা করা হয়। আগস্ট থেকে 1500 টাকা করে মিলছে বলেই খবর। তারপর আরো 500 টাকা বৃদ্ধি ঘোষণা করা হলো। সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে হাজির হলেন। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা সেই মহিলা। মঙ্গলবার দুপুরে সল্টলেকে বিজেপির দফতরে কুলি এক শিশুকে নিয়ে সীতা দেবী নামের ওই মহিলা শুভেন্দুর সঙ্গে দেখা করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু। শুভেন্দুর অভিযোগ, মমতা ওই ফুটপাতবাসীকে টাকা দিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী কথায় মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে বলছেন, টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। কিন্তু সীতা দেবী বললেন, ভরসা মুখ্যমন্ত্রীকে করি, ভরসা বিজেপিকে করি, মমতার চক্করে নেই। একই সঙ্গে শুভেন্দু বলেন, আমি ওকে সীতা দেবী বললাম, রাস্তায় থাকবেন না, ফুটপাত তো মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা করব। এই ঘটনায় বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 34 বছরের বামপন্থীরা আর 15 বছরের তৃণমূলেই মানুষদের খোঁজ নেননি। পার্ক স্ট্রিটে ফুটপাতে শিশুর জন্য ওই মহিলাকে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করতে দেখে অগ্নিশর্মা হয়েছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানিয়ে রাজনৈতিক চাপানোতর আরো অব্যাহত। সোমবার সমাজ মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তরকারি তার কোনো সহকর্মীর বাড়িতে পরিবারটির থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। মমতাকে কটাক্ষ করে শুভেন্দু অবশ্য পাল্টা বলেন, মমতার উপরে আস্থা রাখছেন না তারই সহকর্মীরা। পার্ক স্ট্রিটে ঘটনা নিয়ে সোমবার মমতা বলেছিলেন, মা দুধ ফোটাচ্ছেন বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, অসহায় অসহায় মানুষের আগে থাকার ব্যবস্থা করুন। আমরা অনেক রাত্রে নিবাস করেছিলাম, দুধ ফেলে দিতে খারাপ লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ অনেক বড়। পরিবারটি চাইলে আমি ওদের দায়িত্ব নিতে রাজি। আমি আমাদের কোনো সহকর্মীর বাড়িতে ওদের থাকা, বাচ্চার পড়াশোনা, খাবারের ব্যবস্থা করব। এই প্রেক্ষিতে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু পাল্টা বলেন, উনি মমতা ওর বাড়িতে রাখছেন না কেন, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো
পার্কস্ট্রিটে ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে নেটাগরিকের একাংশ এবং বিরোধীরা সুর চড়ানোর পর সোমবার অবশ্য নিজের আচরণের প্রশ্নে ফের ব্যাখ্যা দেন মন্ত্রী অগ্নিমিত্রা। বলেন, অনাবশ্যক সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি, আমার সেটা একটু নরমভাবে বা বুঝিয়ে বলা দরকার ছিল। পাশাপাশি ফের বললেন, ফুটপাত হাঁটা চলার জন্য, বসবাসের জন্য নয়, শিল্প বিনিয়োগের প্রশ্নে স্বপ্নের রাস্তাঘাটকে উপযোগী করে তোলার কথা বলেন মন্ত্রী। জনগণনার সঙ্গে জুটছে জাত গণনাও। জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ নিয়ে প্রথম থেকে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের বিরোধিতায় সরব কংগ্রেস। এবার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জাতিগত তথ্য সংগ্রহের পদ্ধতি পরিবর্তনের আর্জি জানানো হয়েছে এই চিঠিতে। কংগ্রেসের আশঙ্কা, বর্তমানে যে পদ্ধতিতে জাতিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে তাতে ভুল হতে পারে, নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে বলে চিঠিতে উল্লেখ করেছে কংগ্রেস। জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ করার জন্য কিছু প্রশ্নমালা তৈরি করছে মোদী সরকার। খড়গে রাহুলের উদ্বেগ, এই ধরনের প্রশ্নমালা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। অবিলম্বে এই ধরনের প্রশ্নমালা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কংগ্রেস। অন্য কোনো পন্থায় জাতিগত তথ্য সংগ্রহ করা যায় কিনা তা বিবেচনা করে দেখার আবেদন করেছেন রাহুলেরা। মোদীকে লেখা চিঠিতে রাহুলেরা জানিয়েছেন, সামাজিক ন্যায় বিচারের নীতির বাস্তবায়ন করতে সঠিক জাতিগত তথ্যের প্রয়োজন। সঠিক তথ্য ছাড়া এই নীতিগুলো যথাযথভাবে বাস্তবায়িত করা সম্ভব নয়। কংগ্রেস নেতাদের পরামর্শ, জাতিগত তথ্য সংগ্রহের জন্য এমন প্রশ্ন ব্যবহার করা উচিত যাতে বিভেদ বা বিভ্রান্তির জায়গা থাকবে না। চিঠিতে উল্লেখ, ভারতের বিভিন্ন অঞ্চলে একই জাতি বিভিন্ন নামে অথবা উপজাতির নামে পরিচিত অনেক জাতির স্থানীয় নামও থাকে। যদি এই ধরনের সব নাম আলাদা আলাদাভাবে নথিভুক্ত হয় তবে একই জাতি হাজার হাজার নামে বিভক্ত হতে পারে। কংগ্রেস নেতাদের আশঙ্কা, এভাবে জাতিগত তথ্য সংগ্রহ এবং নথিভুক্তির ফলে অনেক শ্রেণী তৈরি হতে পারে। তার ফলে জাত গণনা থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার কঠিন হয়ে উঠতে পারে। রাহুলদের কথায়, যদি কোনো জনগোষ্ঠীর সদস্যরা সঠিকভাবে নথিভুক্ত না করা হয় তবে তাদের অবস্থানে মূল্যবান ঠিকভাবে হবে না। গোড়ায় জনগণনা সঙ্গে জাত গণনা হবে না বলে জানিয়েছেন মোদী সরকার। কিন্তু ওবিসি সমাজ তার প্রতিবাদে বিক্ষোভে নামায় বিজেপির নিজেদের অবস্থান থেকে সরে এসে কেন্দ্র জানায় জনগণনার সঙ্গে জাত গণনা হবে। ষোড়শ জনগণনা 2027-এর বিজ্ঞপ্তিতে ছিল 33টি প্রশ্নের তালিকা, তবে পরে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে সেই সংখ্যা বাড়িয়ে 40টি করা হয়েছে। তথ্য সংগ্রহ এনুমারেশন পর্বে ধর্মীয় ও জাতিগত পরিচয়, বিশেষত তপশিলি জাতি ও জনজাতিভুক্ত কিনা এবং কোভিড টিকা নেওয়া হয়েছে কিনা তাও জানাতে হবে। চিনি কিনতে ইতিমধ্যে পকেটে টান পড়া শুরু হয়েছে আম জনতার। পাল্লা দিয়ে দাম বাড়ছে শর্করাজাত অন্যান্য খাদ্যপণ্যের। এবার পেঁয়াজের দামে চোখে জল আসার জোগাড়। দেশের প্রায় সব প্রান্তেই অগ্নিমূল্য পেঁয়াজ, ফলে আরও টান পড়ার আশঙ্কা গৃহস্থের ভাড়ারে। তড়িঘড়ি সমস্যার সমাধানে আসরে নেমে পড়ল কেন্দ্র। এই মুহূর্তে গোটা দেশে ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। পরিসংখ্যান বলছে, গত এক বছরে দেশে পেঁয়াজের দাম বেড়েছে 60%। এই মুহূর্তে গড়ে পেঁয়াজের দাম কেজি প্রতি 43 টাকার বেশি। শহরাঞ্চলে সেই দাম 60 টাকা থেকে 70 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। বেশ কিছু শহরে দাম জাতীয় গড়ের তুলনায় অনেকটাই বেশি। দিল্লিতে পেঁয়াজের দাম প্রায় 65 টাকা প্রতি কেজি, আর চেন্নাইয়ে প্রায় 58 টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছেছে। কেরল এবং অসমে কিছু এলাকাতে তুলনামূলক বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কলকাতাতেও পেঁয়াজের দাম 60 টাকার বেশি। এমনিতেই বরাবরই ভারতে নিত্য প্রয়োজনীয় এই আনাজটির চাহিদা বেশি। ভারতে সব মিলিয়ে বছরে 2 কোটি মেট্রিক টন পেঁয়াজের প্রয়োজন হয়, যেখানে উৎপাদন অনেকটাই বেশি। গড়ে 3 কোটি 20 লক্ষ পেঁয়াজ উৎপাদন করে দেশ। এছাড়া একটা বড় অংশ আসে মহারাষ্ট্রের নাসিক থেকে। সমস্যা হলো, নাসিক থেকে দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজের সরবরাহ সঠিকভাবে হচ্ছে না। নাসিকে কিছু অসাধু ব্যবসায়ীর মজুতদারির জন্য এই সমস্যা হলে মনে করা হচ্ছে। এবার দেশ জুড়ে পেঁয়াজের বরাদ্দ বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। নাসিক থেকে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেনে করে পাঠানো হচ্ছে পেঁয়াজ। দেশের সব বড় শহরে এই কান্দা এক্সপ্রেস থাকবে। কনজিউমার অ্যাফেয়ার্স সেক্রেটারি নিধি খারে বলেন যে আগামী বুধবার অর্থাৎ 26শে আগস্টের মধ্যে চেন্নাই, মাদুরাই, দিল্লি, এর্নাকুলাম ও গুয়াহাটিতে পৌঁছে যাবে। এরপরে আরও শহরকে যুক্ত করা হবে এই তালিকায়। বেআইনিভাবে রক্ত পাচার, নিয়মের বাইরে গিয়ে রোগী ও পরিজনদের কাছে রক্ত বিক্রি, বিনামূল্যে রক্ত সংগ্রহ করে তার রোগীদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগ। রক্ত বিক্রির এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার 3 ল্যাব টেকনিশিয়ান। তাদের পাঁশকুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশের দুর্নীতি দমন শাখা। কিছুদিন আগে এই চক্রের সঙ্গে যুক্ত এক দালালকে গ্রেফতার করে তদন্তকারীরা। তারপরে ল্যাবের টেকনিশিয়ান গ্রেফতার করলো পুলিশ। তদন্তে জানা গিয়েছে সবার আগে গ্রেফতার হলো দালাল ও আরো কয়েকজন দালাল মিলে গ্রেফতার হওয়া 3 জন ল্যাবরেটরি টেকনিশিয়ানের সঙ্গে একটি চক্র গড়ে তোলে। দালালরা ওই টেকনিশিয়ানদের সাহায্যে অল্প দামে রক্ত কিনত। জানা যাচ্ছে সেই জন্য ইউপিআই ব্যবহার করে দালালরা 3 ল্যাবরেটরি টেকনিশিয়ানকে প্রায় 1,40,000 টাকা দিয়েছিলেন।
তদন্তকারীদের সূত্রে আরও জানা যাচ্ছে, ওই দালাল চক্র রক্তদান কর্মসূচি চালানো বিভিন্ন ক্লাব ও সংস্থার কাছ থেকে রক্তদাতার কার্ড সংগ্রহ করত। সেই জন্য প্রতিটি কার্ডের জন্য 100 থেকে 150 টাকা দরে করে দিত তারা। এরপর সেই কার্ড ব্যবহার করে ব্লাড ব্যাংক থেকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করতে পারত। পরবর্তীতে সেই রক্ত রোগী ও তাদের স্বজনদের কাছে বিক্রি করা হতো। তদন্তকারীদের আরও দাবি, রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে পাওয়া অর্থ দালাল ও ল্যাব টেকনিশিয়ানদের মধ্যে ভাগ করা হতো। দালালের পর 3 টেকনিশিয়ানকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা। উল্লেখ্য, রাজ্যে বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে রক্ত প্লাজমা পাচারের অভিযোগ ওঠে। কেবল কলকাতায় নয়, একাধিক জেলায় বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংক থেকে রক্ত প্লাজমা বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। তৃণমূল আমল থেকেই চক্র চলছে বলে অভিযোগ। বিজেপি সরকার আসার পরে বিষয়টি সামনে আসে। একাধিক পদক্ষেপ করা হয়েছে। এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। কেজিএফ স্টার যশের পরবর্তী সিনেমা নিয়ে বিতর্ক অন্তহীন। 26 সালে গোড়ায় টক্সিক টিজারে উদ্দাম যৌনতা দেখিয়ে আইনি বিপাকে পড়েন দক্ষিণী সুপারস্টার। পবিত্র গোরস্থানের অন্দরে রতিসুখ যৌনতায় ভরপুর ঝলকের জেরে কন্ন সংস্কৃতিকে অপমানের অভিযোগ উঠে অভিনেতার বিরুদ্ধে। বিশেষ করে সিনেমার নারী চরিত্রদের উপস্থাপন নিয়ে যশের কপালে জুটেছে অ্যানিমাল তকমা। পালঙ্ক কাঁপানো উগ্র পুরুষের লম্পঝম্প দেখে ততোধিক তিতিবিরক্ত ভারতীয় সিনের দর্শকের সভ্য মহল, যার জেরে সম্প্রতি কর্ণাটক থেকে ঘাড় ধাক্কা দিয়ে বিতাড়িত করার হুমকির মুখে পড়তে হয় তাকে। তবে যে অভিনেতার নামের পাশে কিনা নারী বিরোধী তকমা জড়িয়েছে, সেই যশে কিয়ারা আডবাণীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে কেঁদে ফেলেছিলেন কেন? শুটিং চলাকালীন নায়িকাদের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে অনেক সময় পরিচালক, প্রযোজকরা অভিনেত্রীর শারীরিক আবেদন, সিনেমার ভবিষ্যতের কথা ভেবে চিন্তায় পড়েন। কিন্তু টক্সিক নির্মাতারা এক্ষেত্রে ব্যতিক্রম। কিরকম? অন্তঃসত্ত্বা অবস্থাতেই 25 সালে টক্সিকের শুটিং করেছিলেন কিয়ারা। ছবিতে গ্যাংস্টার যশের প্রেমিকা নাদিয়ার চরিত্রে দেখা যাবে তাকে। শুটিং চলাকালীন অভিনেত্রী জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। সিনেমার প্রচারে এসে সেসব অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে যশের কথা জানান অভিনেত্রী। কিয়ারা আডবাণী মন্তব্য, আমি যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানতে পারি তখন পরিবারের পরই প্রথম যাদের আমি এই সুখবরটা জানিয়েছিলাম তারা যশ এবং পরিচালক গীতা মোহন দাস। সাধারণত শুটিং চলাকালীন নায়িকাদের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে অনেক সময় পরিচালক, প্রযোজকরা অভিনেত্রীর শারীরিক আবেদন, সিনেমার ভবিষ্যতের কথা ভেবে চিন্তায় পড়েন। কিন্তু টক্সিক নির্মাতারা এক্ষেত্রে ব্যতিক্রম। কিরকম? কিয়ারা জানালেন, মা হওয়ার কথা যখন জানালাম তখন এক মুহূর্তের জন্য ওরা ভাবেননি যে কিভাবে সিনেমাটা শেষ হবে, কিভাবেই বা বাকি দৃশ্যগুলো সাজানো হবে। বরং যশ অশ্রু সজল নয়নে আমাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, কিয়ারা, আমরা সকলে দারুণ একটা সিনেমা বানাতে চলেছি। গীতুও তাই। আমার জন্য কেউ এতটা খুশি হতে পারে তা দেখে আমি সত্যি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। এই মুহূর্তটা ভোলার নয়। শুধু তাই নয়, টক্সিক সেটে কিয়ারার খেয়ালও রাখতেন যশ। অভিনেত্রী জানালেন, ওরা সকলেই আমাকে বলেছিলেন সেটে নিজের পছন্দ মতো থাকতে, যা ইচ্ছে খেতে। এরকম একটা টিমের সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের। আসলে টক্সিকের প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই নারী বিদ্বেষী তকমা জুটেছে যশের কপালে। এমন আবহে সহ অভিনেতার দয়ালু মনোভাবের কথা তুলে ধরলেন কিয়ারা আডবাণী, যা কিনা এই মুহূর্তে চর্চার শিরোনামে। বৈবাহিক সম্পর্ক অর্থ স্ত্রীর স্বাধীনতা হরণ বা স্বামীর বশ্যতা নয়। ফলে বাপের বাড়ি যাওয়ার জন্য স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই স্ত্রীর। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনটাই জানালো কর্ণাটক হাইকোর্ট। একই সঙ্গে আদালত জানিয়েছে, বাবা মায়ের দেখভাল বা বাড়ি কাজ করতে স্ত্রীকে বাধাও করতে পারেন স্বামী। কর্ণাটকে তুমাকুরুর এক পারিবারিক আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। পারিবারিক আদালতের তরফে ওই ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয়েছিল, স্ত্রী ও নাবালিকা কন্যার ভরণ পোষণের জন্য তাকে মাসে 9,000 টাকা করে দিতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে নিজের আবেদন ব্যক্তি বলেন, তার স্ত্রী বাড়ি কাজ করতেন না এবং এমনকি তার শ্বশুর শাশুড়ির যত্ন নিতেন না, ইচ্ছে মতো বাপের বাড়ি চলে যেতেন। ফলে ভরণ পোষণে অর্থ কমানো হোক, তবে এই ব্যক্তির আবেদন গ্রাহ্য হয়নি হাইকোর্টে। স্বামী কখনই তার স্ত্রীর উপর নিজের ইচ্ছে বা প্রত্যাশা চাপিয়ে দিতে পারেন না। বিবাহ কোনোভাবে স্ত্রীর স্বাধীনতা, ইচ্ছেকে নিয়ন্ত্রণ বা দমন করার অধিকার দেয় না। সোমবার বিচারপতি ডক্টর চেল্লাকোর সোমানাথার বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতি বলেন, পিতামাতার যত্ন নেওয়ার প্রাথমিক দায়িত্ব পুত্র ও কন্যার উপর বর্তায়, জামাতা বা পুত্রবধূর উপর নয়। পাশাপাশি আদালত আরও জানায়, আমরা বুঝতে পারছি না কেন একজন মহিলাকে তার কোনো ইচ্ছা পূরণের জন্য শ্বশুরবাড়ির সকলের থেকে অনুমতি নিতে হবে, যখন তিনি খুশি তার বাবা মায়ের কাছে যেতে পারেন। এমনকি বাড়ির কাছে নিয়ে ওই ব্যক্তির অভিযোগের পাল্টা আদালত জানায়, স্বামী বা অন্য কেউ কোনো মহিলাকে বা তার স্ত্রীকে বাড়ি কাজ বা তার পিতামাতার যত্ন নেওয়ার নির্দেশ দিতে পারে না। বাড়ি কাজ স্বামী স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করা উচিত। স্ত্রী ও কন্যার ভরণ পোষণ বাবদ ওই মহিলাকে মাসে 9,000 টাকা দেওয়ার নির্দেশ বহাল রেখেছে কর্ণাটক হাইকোর্ট। পাশাপাশি এই মামলায় 3টি বিষয় তুলে ধরেছে আদালত। প্রথমত, স্বামী কখনোই তার স্ত্রীর উপর নিজের ইচ্ছে বা প্রত্যাশা চাপিয়ে দিতে পারেন না।
বিবাহ কোনোভাবেই স্ত্রীর স্বাধীনতা ইচ্ছেকে নিয়ন্ত্রণ বা দমন করার অধিকার দেয় না। দ্বিতীয়ত, পরিবারের প্রতি স্ত্রীর নিষ্ঠা কখনই আনুগত্য ও বশ্যতা দিয়ে মাপা যায় না। এবং তৃতীয়ত, শুধুমাত্র মহিলা হওয়ার জন্য তার স্বাধীনতা হরণ বা সীমিত করার যে কোনো প্রচেষ্টা তার অগ্রাধিকারের পরিপন্থী। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে মামলার তদন্ত যত এগোচ্ছে ততই তার জাল ছড়িয়ে পড়ছে। এবার তা বীরভূমের গণ্ডি পেরিয়ে মুর্শিদাবাদে। ধৃতদের জেরা করে একাধিক ঘটনায় মুর্শিদাবাদ যোগের সন্ধান মিলেছে বলে দাবি তদন্তকারীদের। অন্যদিকে প্রবীর কুমার দাস ও সেহগাল হোসেনকে জেরা করে ইতিমধ্যে একাধিক তথ্য সামনে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেহগালের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতার কথা আগে থেকেই প্রকাশ্যে। গরু পাচার মামলায় অনুব্রতের সঙ্গে সেহগালকে তিহার জেলে থাকতে হয়েছে। ফলে টুডু মণ্ডলের সঙ্গে সেহগাল কোনো আর্থিক বা ব্যবসায়িক যোগসূত্র প্রমাণিত হলে তদন্তের পরিধি আরো বিস্তৃত হতে পারে। তদন্তকারীদের দাবি, সিউড়ির কল্পতরু পল্লী থেকে গ্রেফতার হওয়া সদর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড অ্যাসিস্ট্যান্ট প্রবীর কুমার দাসকে জেরা করে বেশ কিছু নথির হদিশ সামনে আসে। সেই সূত্রে প্রবীরকে সঙ্গে নিয়ে বহরমপুরে তার শ্বশুরবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। দীর্ঘ তল্লাশির পর সেখান থেকে টুলু মণ্ডলের পাথর ব্যবসা সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করা হয় বলে খবর। সেই তদন্তের সূত্রে ভোররাতে প্রবীরকে সঙ্গে নিয়ে ডোমকলী অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনের বাড়িতে পৌঁছায় পুলিশ। সেখান থেকে তদন্ত সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে বলে খবর। তবে প্রশ্ন উঠেছে, প্রবীরকে সঙ্গে নিয়ে সেহগালের বাড়িতে প্রবীর তল্লাশি প্রয়োজন কেন হলো? প্রবীরের স্ত্রী ইতিমধ্যে আদালতে অভিযোগ করেছেন, তার বাপের বাড়ির একটি ফাঁকা ঘরে পুলিশে টুলু মণ্ডল সংক্রান্ত পাথরের নথি রেখে দিয়েছে। তার দাবি, প্রবীরকে মামলায় ফাঁসাতেই এমন করা হচ্ছে। একইভাবে কয়েকদিন আগে আদালত চত্বরে সেহগাল দাবি করেন তার কাছ থেকে কিছু উদ্ধার হয়নি, অথচ তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। এই দুই বক্তব্যের পর তদন্তের আসল অভিমুখ নিয়েই জোর জল্পনা তৈরি হয়েছে। সেহগালের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতার কথা আগে থেকে প্রকাশ্যে। গরু পাচার মামলায় অনুব্রতের সঙ্গে সেহগালকে তিহার জেলে থাকতে হয়েছে। ফলে টুলু মণ্ডলের সঙ্গে সেহগালের কোনো আর্থিক বা ব্যবসায়িক যোগসূত্র প্রমাণিত হলে তদন্তের পরিধি আরো বিস্তৃত হতে পারে। ফলে পাশাপাশি উঠে আসছে বড়ুয়ার প্রাক্তন বিধায়ক জীবন কৃষ্ণ সাহার নাম। চাকরি চুরি মামলায় অনুব্রতের সঙ্গে তার নাম জড়িয়েছিল। তার এলাকায় বেআইনি বালি খাদা নিয়ে অতীতে নানা অভিযোগ উঠেছে। আবার জীবন কৃষ্ণের সঙ্গে বীরভূমের যোগও রয়েছে। সাঁইথিয়ায় তার বাবা ও পিসির বাড়ি রয়েছে। গুরুত্বপূর্ণভাবে সাঁইথিয়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর দীর্ঘদিন কর্মরত ছিলেন প্রবীর দাস। ফলে টুলু কাণ্ডের তদন্তে প্রবীর, সেহগাল, জীবন কৃষ্ণ ও অনুব্রতকে ঘিরে একাধিক সূত্র সামনে আসছে। বীরভূম ও মুর্শিদাবাদের এই যোগসূত্র শেষ পর্যন্ত তদন্তকারীদের কোনো বড় চক্রের কাছে পৌঁছে দেয় কিনা এখন সেদিকেই নজর। দুর্গাপূজার সঙ্গে যতটা স্বাস্থ্য আর রাজনীতির যোগ ততটাই মুক্ত উৎসব। বলা হয়, দুর্গাপূজা বাঙালি প্রাণের উৎসব। দুর্গা আরাধনার সঙ্গে অতপ্রতভাবে যুক্ত নতুন বস্ত্র, খাওয়া দাওয়ার হৈ হুল্লোড়। আর এখানে সনাতনীরা প্রশ্ন তোলেন, এই আনন্দের মাঝে আসল বিধি সম্পন্ন হচ্ছে তো? পুজোর নামে কেবলই আনন্দে গা ভাসিয়ে দেওয়া হচ্ছে না তো? এবার আবার রাজ্যে বিজেপি সরকার হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, আচার পালনে একনিষ্ঠ তারা। ফলে এবারে দুর্গাপুজো বেশ কিছুটা অন্যরকম হবে বলে মতে শাস্ত্রজ্ঞদের একাংশের। সেই সম্ভাবনায় আরো উস্কে দিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি পূর্বতন বাম সরকারকে এক হাত নিয়ে অভিযোগ তুললেন, কমিউনিস্টরাই দুর্গাপুজো তুলে শারদ উৎসব করেছিল, দুর্গার নামই বাদ গিয়েছিল। দিলীপ ঘোষ বামেদের আক্রমণ করে বলেন, আড়ম্বরের আপত্তি নেই, কিন্তু যেসব করতে গিয়ে পুজোটাই প্রায় হারিয়ে যেতে বসেছে। কমিউনিস্টরাই দুর্গাপুজো বলতো না, দুর্গার নামই বাদ দিয়ে তারা বলতো শারদ উৎসব। পুজো মানত না, অথচ পুজো কমিটিগুলোর মাথায় থাকা যায়। থিম পুজোর নামে পুজোর আসল উদ্দেশ্য আর সিদ্ধ হতো না। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, সেপ্টেম্বর মাসে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ঠিক হবে দুর্গাপুজোর রূপরেখা। এবছর অষ্টমীর অঞ্জলি দিতে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সনাতন রীতিনীতি মেনে পুজোয় জোর দিচ্ছে বঙ্গ বিজেপি। তবে এবার আচার সর্বস্ব পূজা হবে, জৌলুস বা আড়ম্বর থাকবে না। এই নিয়ে মঙ্গলবার দিলীপ ঘোষকে বলেন, আপত্তি নেই আড়ম্বরে, কিন্তু সেসব করতে গিয়ে পুজোটাই প্রায় হারিয়ে যেতে বসেছিল। কমিউনিস্টরাই দুর্গাপুজো বলতো না, দুর্গার নামই বাদ দিয়ে তারা বলতো শারদ উৎসব। পুজো মানত না, অথচ পুজো কমিটিগুলোর মাথায় থাকা চাই। থিম পুজোর নামে পুজোর আসল উদ্দেশ্য আর সিদ্ধ হতো না।